বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসকে চিঠি আগামী ১ আগস্ট থেকে কার্যকর। আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে আসতে পারে মার্কিন শুল্ক। রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন বাজার খোঁজার তাগিদ। আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। জুলাই শহীদ শাকিলের পরিবারে কাটেরি শোক। বিচারের অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ বাবা। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কায়ুমের পরিবারে। সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না। ছেলে থাকলে তো আমাদের কষ্ট হতো, এখন নাই, আমাদের খুব কষ্ট। কক্সবাজারের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস প্রায় 2 লাখ মানুষের। টানা বৃষ্টিতে মাটি ধসে প্রাণহানির শঙ্কা। নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। পানির তীব্র প্রবাহে উদ্ধার কার্যক্রম ব্যাহত। দুর্গত এলাকায় যাচ্ছেন ট্রাম্প। এবং পাল্লেকেলেতে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিশ্চিত করতে চায় মিরাজরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও 14টি দেশে এ ধরনের চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান, যা আগস্টের শুরু থেকে কার্যকর করা হবে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে, যা খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। আবার এর বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। গেল এপ্রিলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন এটি কার্যকরের আগে ডোনাল্ড ট্রাম্পকে সময় চেয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন ৩ মাস অতিরিক্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও 14টি দেশে শুল্ক বৃদ্ধির চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের উপর 25 থেকে 40% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশি পণ্যে আরোপ হতে যাওয়া ৩৫% শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন পেসার গ্রুপের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এর মাধ্যমে যৌক্তিক সমাধানের আশা করেছেন তারা। অর্থনীতিবিদ মোহাম্মদ মাজেদুল হক মনে করেছেন, ভিয়েতনামের মতো সমঝোতার কৌশল অবলম্বন করলে বাংলাদেশও এ সংকট কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি রপ্তানি বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের সহায়তায় ফাহিম ইউসুফের রিপোর্ট। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে শুল্ক দিতে হতো 15%। তবে আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে আরও 35% শুল্ক। সোমবার প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা হয় 37% শুল্ক, যা তৈরি পোশাক খাত সহ বাংলাদেশি রপ্তানিকারকদের গলার কাটা হয়ে দাঁড়ায়। পরে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে 3 মাসের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে ঢাকা।
ওয়াশিংটনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তারা। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠকের কথা রয়েছে। বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা ঢাকার। যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের শুল্ক হার অনেক বেশি দাবি করে ট্রাম্প পাল্টা শুল্ক বসান। এজন্য তাদের পণ্যে শুল্ক কমালে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ মাজেদুল হক। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, লাওস বলেন, তারা যদি সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক নীতির বিষয়ে যদি আপনার আলোচনা করে ফলপ্রসূ রেজাল্ট পায়, ফলাফল পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য আপনার ট্রাম্প প্রশাসনের আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ ধরনের সংকট মোকাবেলায় রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিশ্বে নতুন নতুন বাজার খোঁজার আহ্বানও জানান তিনি। সারা পৃথিবীতে বাজার খুঁজতে হবে, নতুন নতুন বাজার খুঁজতে হবে, নতুন নতুন আপনার রপ্তানি গন্তব্য খুঁজে বের করতে হবে, আপনার রপ্তানি পণ্য বৈচিত্র্য আনতে হবে। ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি খাতের অগ্রযাত্রায় সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বানও জানান এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গেল বছরের জুলাই আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শাকিলের জীবন প্রদীপ নিভে যায় একটি মাত্র বুলেটে। 18 জুলাই উত্তরার বিএসএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হয়ে সেখানেই শহীদ হন বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারত ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী শাকিল পারভেজ। মরেও অমর হওয়ার বাসনা ছিল শাকিলের, অবশেষে তাই পূর্ণ হলো। 17 বছরের স্বৈরাচার বিদায়ের সংগ্রামে সন্তানের এ ত্যাগে গর্বিত পিতা বেলাত হোসেন। তবে সন্তান হত্যার বিচারে কোনো অগ্রগতি না হয় ক্ষুব্ধ তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। মিছিলে, স্লোগানে জুলাইয়ের রণক্ষেত্রে যোদ্ধাদের শুধু সাহস জোগাননি, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শহীদ শাকিল হোসেন পারভেজ। ইচ্ছে ছিল মরেও অমর হয়ে থাকতে, সত্যি হয়েছেন তাই। গেল বছরের 18 জুলাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সঙ্গে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সেখানেই ছুটে আসা একটিমাত্র বুলেট ছিদ্র করে দেয় শাকিলের বুক। সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ 3য় বর্ষের শিক্ষার্থী শাকিল পারভেজ। মৃত্যুর আগে পর্যন্ত পুরো আন্দোলনে অনলাইন অফলাইনে সক্রিয় ছিলেন শাকিল পারভেজ। সে কথাই বলছিলেন তারই সহপাঠী সহযোদ্ধা। কয়েকজন ভাই শাকিলকে ধরে নিয়ে আসতেছে এবং ঠিক বুকের এই মাস্ক বরাবর গুলিটা লাগছে, একদম পিছন দিক থেকে বের হয়েছে। তখনই আমি শাকিলের সাথে আর কথা বলতে পারি না, সেন্সলেস। শুধু কোটা আন্দোলনই নয়, স্থানীয় কিংবা জাতীয় যে কোনো যৌক্তিক দাবিতে সামনের সারিতে দেখা যেত শাকিল পারভেজকে। জুলাই আন্দোলনে শহীদ সন্তানের সেই সব স্মৃতি এখন একমাত্র সম্বল বাবা বেলায়েত হোসেনের। মানবতার সেবক যাদেরকে বলে, এসে যদি অনেক বেশি করে 3 মেয়ে আর একমাত্র ছেলে শাকিল। 2 মাস আগে শয্যাশয়ী মায়ের সেবার দায়িত্ব শাকিলের কাঁধে তুলে দিয়ে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে গিয়েছিলেন বৃদ্ধ বাবা। শেষ বেলা শুধু মৃত সন্তানের নিথর দেহটি ছুঁয়ে দেখতে পেরেছেন তিনি। সকাল 10টার সময় যাই, 10টার সম্ভবত 10:30 এরকম, এইভাবে আমার কলেজের টুকটার সাথে আমার সাক্ষাৎ হলো। তার 2 মাস আগে পর্যন্ত আমার সন্তান সাক্ষাৎ হয়নি। আমি দেখছি তার সে ঘুমিয়ে আছে, ঘুমে থেকে তাকে কিছু আদর করে আল্লাহর কাছে সাহায্য। জুলাই হত্যার 1 বছরেও বিচারের তেমন কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ শাকিলের পিতা। বিচারের মন্তর গতি যেন সন্তানহারা পিতার ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে। ওই সুস্থ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের শহীদ পরিবারের কোনো অন্তরের শান্তি আসবে না, যেটা আমরা চাই। হয়তো এই সরকার করবে কি করবে জানি না। শহীদ শাকিলের টেলিগ্রাম আইডির বায়োতে লেখা ছিল, মরতে চাই অমর হয়ে। শুধু শাকিলই নয়, সকল শহীদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন পুরো জাতির কাঁধে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অভাবের সংসারে হাল ধরেছিলেন শৈশব থেকে। মাস্টার্স পাশ করা মেধাবী এ যুবকের ইচ্ছে ছিল লেখাপড়া শেষ করে নিজ উপার্জনে তৈরি করবেন বাড়ি।
পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে সেথায়। তবে সবই লণ্ডভণ্ড হয়ে গেছে 1 বছর আগের জুলাইয়ের ঝড়ে। বলছিলাম সাভারে জুলাই বিপ্লবের শহীদ আব্দুল কায়ুমের কথা। তার পরিবারে এখন একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তা। বিস্তারিত দেওয়ানি মনের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাভারের শহীদ আব্দুল কায়ুমের। আন্দোলন চলাকালে প্রতীত স্বৈরাচার সরকারের নির্দেশে যখন বাড়ি বাড়ি অভিযান চালাতো পুলিশ, তখন ঠিকমতো বাড়িতেও থাকতে পারতেন না কায়ুম। অভাব অনটনের সংসারে কায়ুমের সংগ্রাম শুরু হয়েছিল শৈশব থেকেই। পরিবারে 2 ভাই 1 বোনের মধ্যে কায়ুম সকলের ছোট। বড় ভাই বিয়ে করার পর থেকেই সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে কায়ুমের কাঁধে। লেখাপড়ার পাশাপাশি দূর দূরান্ত থেকে কখনো দুধ, কখনো আবার বগুড়া থেকে দই সংগ্রহ করে বিক্রি করতেন নিজ পাড়া মহল্লায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছিলেন কায়ুম। মাকে বলেছিলেন, একটু অপেক্ষা করো, এবার শেষ হতে চলেছে আমাদের কষ্টের দিন। তবে নিয়তি যে বড়ই নিষ্ঠুর। 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পুলিশের এক নির্মম বুলেট কেড়ে নিয়েছে পরিবারের স্বপ্নযাত্রার সেই সারথিকে। জুলাই থেকে আন্দোলন শুরু হইলো, ওই জুনে আর কি। ওই জুন মাসের থেকে আমার বলতো যে মা আমাদের দুঃখের দিন শেষ। আবার পরিকল্পনা ছিল যে আমি লেখাপড়া শেষ করে ব্যবসা করি আর চাকরি করি, যাই করি আমি একটু জায়গা কিনা আমার বাবা বলে বাড়ি করে। ও ক্লাস 9-এ থাকতে থেকে এই যুদ্ধ করছে সংসারের লেগে। কায়ুমের স্বপ্ন ছিল পড়ালেখা শেষে ব্যবসা করে সুন্দর একটি বাড়ি বানাবেন। সে বাড়িতে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। শেষ জীবনে যে সন্তান ছিল বেঁচে থাকার অবলম্বন, তার শূন্যতায় জীবনের শেষ অধ্যায় নিয়ে এখন দুশ্চিন্তা বাবা কফিল উদ্দিনের। ছেলে থাকলে তো আমাদের কষ্ট হতো, এখন নাই আমাদের খুব কষ্ট। এই সরকারের কাছে যাই, যারা যারা অকর্ম করছে এই সরকার সবাইকে যে আইনের আওতায় আইনে তাদের বিচার হোক। সন্তানের প্রাণের বিনিময়ে যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সে দেশে আগামীতে আর কেউ যেন এমন দানব হয়ে উঠতে না পারে, সেই প্রত্যাশা শহীদ আব্দুল কায়ুমের পরিবারের। দেওয়ানি মন, দেশ টিভি, সাভার। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে একমত দেশের রাজনৈতিক দলগুলো। সব দলের মতামতের ভিত্তিতে এ ঘোষণা দেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সেই সঙ্গে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিধান পরিবর্তনেও দলগুলো একমত বলেও জানান তিনি। তাদের মতে জরুরি অবস্থায় সব মৌলিক অধিকার স্থগিত গ্রহণযোগ্য নয়। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন এনআই নাহিদ। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের আলোচনা হয়। এই সময় দিনের আলোচনায় বৈঠকের বিষয়ের মধ্যে রাখা হয় উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। তবে সময় স্বল্পতায় আলোচনার বাইরে থাকে সংসদের নারী প্রতিনিধিত্বের ইস্যু। বৈঠক শেষে উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণে একমত হয়ে দলীয় মতামত জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রয়োজনের বিবেচনায় জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে যদি কোনো উপজেলা থাকে, সেখানে অবশ্যই উপজেলা আদালত স্থাপন করতে হবে, সে নীতিগতভাবে একমত। উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের কার্যক্রম বিস্তৃত করা, স্থায়ী বেঞ্চ স্থাপন করার বিষয়ে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং সেই দিক থেকে আদালতের বিকেন্দ্রীকরণ বিষয়ে যে ঐক্যমত্য আজকে তৈরি হয়েছে সেটার সাথে আমরা একমত। জরুরি অবস্থা জারি ইস্যুতে আইনের বিধানে সংশোধন সহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর নীতিগত সিদ্ধান্তে ঐক্যমত্য এলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্বিমত জানায় রাজনৈতিক নেতারা। জরুরি অবস্থা ঘোষণার যে মূল পারপাস, সে পারপাসটা ঠিক রাখার জন্য যতটুকু স্থগিত করা যায় সেই ক্ষেত্রে আলোচনার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে এটা নির্ধারিত হতে পারে। তবে এটা আজকে কনক্লুশন হয়নি, আলোচনা চলমান। তবে উপজেলা পর্যায়ে অধস্থন আদালতের সম্প্রসারণ সহ জরুরি অবস্থা বিষয়ে সংবিধানে বিদ্যমান বিধান পরিবর্তনের বিষয়ে ঐক্যমত্য হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জরুরি অবস্থা কোনো অবস্থাতেই, কোনো পরিস্থিতিতেই রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। 2 দিনের বিরতি দিয়ে ফের বৃহস্পতিবার বসবে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের একাদশ বৈঠক।
এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে সরকার নির্বাচন দেবে বলে আশাবাদী বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের যত দেরি হবে দেশে অস্থিরতা ততই বাড়বে। সোমবার বিকেলে সিলেটের শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সহকর্মী খালেদ আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আপন উপু। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জিয়ারত শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে উঠবে এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। পরে নগরীর পাঠানটুলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র, যারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। স্বপ্নটা অনেক আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সম্ভব। আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে, আমাদের দিকে আঙুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি, কারো জমি দখল করেছি, ব্যবসা দখল করেছি, চাঁদাবাজি করেছি, এই কথা যেন কেউ বলতে না পারে। বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননার আয়োজন হয়। সেখানে মির্জা ফখরুল দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দেন অন্তর্বর্তী সরকারকে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের সঙ্গে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। আপন উপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে পাবনার শহীদ চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, এই প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, অথচ রাজনৈতিক দলগুলো তাকে সরাতে ভয় পেয়েছে। তারা গণ অভ্যুত্থানের চেতনাকে ছুঁড়ে ফেলেছে, করেছে জনগণের সঙ্গে প্রতারণা। বলেন, প্রথম থেকেই বলে এসেছি, মিডিয়া, পুলিশ, আমলাতন্ত্র এবং সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়। স্কুল কলেজের দেয়ালে আঁকা ছাত্রদের গ্রাফিতিতেই ভবিষ্যতের সংবিধানের ইশারা রয়েছে। নাহিদ ইসলাম জানান, আগামী ৩ আগস্ট নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবি তুলে একটি ঐতিহাসিক প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করবে এনসিপি। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। যেই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণ অভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। দেশের 7 জেলার উপর দিয়ে দুপুর 1টার মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেখছেন সংবাদ সকাল। কক্সবাজারে টানা বর্ষণের কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিপূর্ণ পাদদেশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সচেতন হননি সংশ্লিষ্টরা। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
প্রতি বর্ষার মৌসুমে কক্সবাজারের পাহাড় ধসের ঘটনা ঘটে, কেড়ে নেয় অনেক তাজা প্রাণ। স্থানীয়রা বলছে বৃষ্টি নামলেই ঘিরে আসে আতঙ্ক। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পুনর্বাসনের নিশ্চয়তা না থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ পদদেশ ছাড়তে রাজি নন অনেক বাসিন্দাই। আর আত্মীয় অন্য মিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যাই আরে থাকিবার মতন এই আর যদি সরকার হনমিকা আসর দেয় আর আসর মাঝে যাইম বই। যখন ঝড় বৃষ্টি বাতাস তুফান দেয় তখন আমরা এই ভয়ে থাকি যে এখানে থাকি ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। কষ্টতে আছি মানে ঝুঁকিপূর্ণ, আমরা খুব জ্বর মানে খুব কষ্টের দিন যায়, আমাকে খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়, পাহাড় দোষী পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না। জেলা প্রশাসনের দাবি অতিবৃষ্টি শুরু হলেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে একই এলাকার বাসিন্দাদের প্রতি বছর সরিয়ে নেওয়া প্রশাসনের জন্য হয়ে উঠেছে বাড়তি চাপ ও চ্যালেঞ্জ। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। প্রতিবার তাদেরকে নিয়ে আসা এটি সরকারের জন্য এবং দপ্তর সংস্থাগুলোর জন্য এটা আমাদের একটা বাড়তি চাপ। আগামীতে সঠিক প্রক্রিয়ায় সরকারের নিকট আবেদন জানালে এসব বাসিন্দাকে ভূমিহীন হিসাবে অন্য কোথাও জমির বন্দোবস্ত পেতে পারে কিনা তা জেলা প্রশাসন গভীরভাবে বিবেচনা করছে। আগামীতে তারা উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করেন তাহলে ভূমিহীন হিসেবে তাদেরকে যে বন্দোবস্ত দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আমরা বিবেচনা করে দেখব। স্থায়ী আবাসনের ব্যবস্থা ও আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রায় 2 লক্ষ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। কক্সবাজারে চলতি বর্ষা মৌসুমে 4 দিনের ভারী বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক